নাদিয়ার চেক আপ করিয়ে বেরিয়ে আসে নাদিয়া উদয়। বেবি আর নাদিয়া একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডক্টরের ভাষ্যমতে নাদিয়ার নর্মাল ডেলিভারিতেই বেবি হবে, কোনো রিস্ক নেই। শুধু ঠিকমতো খাওয়া দাওয়া আর নিজের যত্ন নিতে হবে, সেই সাথে দেখে শুনে হাঁটাচলা করতে হবে। বাইরে উন্মানী চৌধুরী অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে। তিনজন হসপিটাল থেকে বেরোনোর উদ্দেশ্যে আগায়। উন্মানী চৌধুরী চোখ আটকায় চেয়ারে বসে থাকা জারার দিকে। মাথা কপাল সহ ব্যান্ডেজ বাঁধা, পায়ে প্লাস্টার করা, হাতেও ব্যান্ডেজ, চোখ মুখে হাতে আঘাতের চিহ্ন। পাশে বসে আছে ওর হাজবেন্ড, দেখে মনে হচ্ছে রেগে আছে ছেলেটা। কোনো কিছু নিয়ে চাপার আগেই স্বরে কথা বলছে জারার সাথে। যারা নিচের দিকে তাকিয়ে শুনছে না কিছু, চোখ বেয়ে এক ফোঁটা দু ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে একটু পর পর। যারা চোখের পানি দেখে উন্মানী চৌধুরী মনে একটু শান্তি শান্তিই লাগে, আর ওর অবস্থা দেখে তো পুরোপুরি শান্তি লাগছে। এই মেয়ের জন্য ওর ছেলেটা কত কষ্ট পেয়েছে, কি বিভীষিকাময় দিনগুলো পার করেছে ছেলেটা। এই লোভী মেয়ের সাথে কি হয়েছে জানার আগ্রহ জাগে উন্মানী চৌধুরীর মনে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ ধরে মেরেছে? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে চোখ মুখের অবস্থা এমন হতো না। দেখে মনে হচ্ছে সুন্দর চেহারায় কেউ অতি যত্নে নকশা এঁকে দিয়েছে। আহা, চেহারার কি সুরত হয়েছে রে! সুন্দর চেহারা পেলে কোথায়? ওনার মন উসখুস করছে যারার সামনে গিয়ে চ্যাটাং চ্যাটাং করে কিছু বলতে। এই শয়তান মেয়ে ওনার ছেলেকে হসপিটালে অপমান করেছিল, প্রহর বলেছে, কি কি করেছিল বলেছিল, এ টু জেড সবই বলেছে। মাকে আসতে না দেখে পেছন ফিরে তাকায় উদয়। মায়ের চোখ অনুসরণ করে দেখে মা চেয়ারে বসে থাকা জারার দিকে তাকিয়ে আছে। কপাল ভ্রু কুঁচকে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে তারপর মৃদু গলায় ডাকে, মা আসছে না কেন? ছেলের ডাক শুনে ছেলের দিকে ফিরে তাকান উন্মানী চৌধুরী। দুই কদম এগিয়ে যান ছেলের কাছে, মৃদু শব্দে বলেন, তুই একটু দাঁড়া, আমি আসছি। কেন, কোথায় যাবে, কি করবে? বাড়ি চলো, লেট হচ্ছে। জাস্ট কয়েক মিনিট, বলে চেয়ার থেকে বসে থাকা জারার দিকে এগিয়ে যায়। পেছন থেকে বারবার মম মম বলে ডাকে উদয়, তবে উন্মানী চৌধুরী আর পেছনে তাকান না, সোজা গিয়ে দাঁড়ায় জারার সামনে। তাকিয়ে থাকে উদয়। নাদিয়া ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখে চলেছে। উন্মানী চৌধুরী কি করতে চাইছে এখন? আবার না হসপিটালে ঝগড়া বাঁধিয়ে বসে। প্রহর সেদিন নাদিয়ার সামনেই সবকিছু বলেছিল, যারা কি করছে উদয়ের সাথে এবং কি কি বলেছিল। সেদিন উন্মানী চৌধুরীর আগে ফোঁসফোঁস করছিলেন। একে তো দেবরের মেয়ের উপর রাগে বোম হয়েছিল, তার উপর জারার কথা শোনার পর ওনার ইচ্ছা করছিল জারার বাড়িতে গিয়ে দু চারটা চড় লাগিয়ে দিয়ে আসতে। নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে মুখের দিকে তাকায় যারা। মুখের সামনে উন্মানী চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেজা চোখ মুখ ছোট হয়ে যায়। ইমন নিজেও চোখ তুলে উন্মানী চৌধুরীর দিকে তাকায়। উন্মানী চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে যারাকে বলে, কেমন আছো যারা? কি হয়েছে তোমার? চোখ মুখের এমন বেহাল দশা কেন? অ্যাক্সিডেন্ট করছিলে নাকি? কিছু না বলে চোখ নামিয়ে নেয় যারা। কথা বলবে না নাকি আমার সাথে? চোখ তুলে তাকায় যারা। তোমাদের দুজনকে দেখছি, তোমাদের বেবি কোথায়? নিয়ে আসুনি হসপিটালে? আবার চোখ নামিয়ে নেয় যারা। ইমন যারার মুখের দিকে তাকিয়ে আবার উন্মানী চৌধুরীর দিকে তাকায়, তারপর বলে, বেবি আসবে কোথা থেকে? দুনিয়ায় আসতে দিলে তো আসবে, পেটে থাকতে তো মেরে ফেলেছে আমার সন্তানকে, এখন তো ইচ্ছা করে ওর গলা চেপে মেরে ফেলি। কেন বাবা, কি হয়েছে? কি হয়নি বলুন? একে বিয়ে করে জীবনটা শেষ। উদয় বেঁচে গেছে ওকে বিয়ে না করে। এটাকে না গিলতে পারছি না ফেলতে পারছি, গলার মধ্যে কাটার মতো আটকে আছে। ইচ্ছে তো করছে পাশে লাথি মেরে জীবন থেকে সরিয়ে দিই। এত মারার পর কিভাবে বেঁচে আছে আল্লাহ তাআলা ভালো জানেন। কই মাসের যান সহজে কি বের হতে চাই? শেষের কথাগুলো আস্তে আস্তেই বলে, তবে উন্মানী চৌধুরী আর যারা স্পষ্টই শুনতে পায়। নিজেকে অন্যের সামনে অপমান হতে দেখে যারা মুখ খুলে বলে, তুমি আমাকে এভাবে পাবলিকটা অপমান করতে পারো না ইমন, শুধু আমার দোষ দিচ্ছ যে। তুমি নিজে কি, নিজে ধোয়া তুলসী পাতা নাকি? একদম কথা বলবি না নষ্ট মহিলা, তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। তোকে বিয়ে করে নিজের হাতে জীবনটা নষ্ট করেছি আমি। কোন শয়তান যে আমার ঘাড়ে উঠে বসেছিল, সে যে তোর মতো বড় শয়তানকে বিয়ে করলাম। তোকে কম ভালোবেসেছিলাম? তুই কি করেছিস আমার সাথে? আমাকে খেয়ে, আমাকে পরে, আমার টাকায় ফুর্তি করে তুই অন্যের বেডে গরম করেছিস দিনের পর দিন। শেষের কথাগুলো শুনে উন্মানী চৌধুরীর মনে হলো ওনার কানে কেউ যেন গরম সীসা ঢেলে দিয়েছে। ইমন উন্মানী চৌধুরীর দিকে তাকিয়ে বলে, এই শয়তান মহিলা আমার দুটো সন্তানকে খুন করেছে। আমার টাকায় খেয়ে পরে অন্যকে সঙ্গ দিয়ে দিনের পর দিন আমি টের পাইনি কিছুই। ওদের সাথে রিলেশন থাকা অবস্থায় 3বার অ্যাবর্শন করেছিল। এতবার অ্যাবর্শন করার পরও এই মহিলা কিভাবে বেঁচে আছে, সুস্থ আছে, সেটা আশ্চর্যের বিষয়। কচ্ছপের থেকেও এর আয়ু দীর্ঘ আর শক্ত বোধ হয়। উন্মানী চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে জারার দিকে, যারা নিচের দিকে তাকিয়ে আছে। যা অকম কুকম করেছে এত বছর ধরে সব ফাঁস হয়ে গেছে। ওর ফ্যামিলি ওকে আর বাড়িতে তুলবে না, সারা জীবনের জন্য মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই মেয়ের জন্য কত অপমান হয়েছে ওর বাবা মা তার ঠিক নেই। মান সম্মান সব বিলিয়ে মিশিয়ে দিয়েছে, ত্যায্য করেছে এই কন্যাকে তারা। ইমন সব জানার পরও রাগে ক্ষোভে উড়াধুরা মেরে যারাকে ল্যাংড়া বানিয়ে দিয়েছে। বইয়ের সামনে মিউ মিউ করতে থাকে ইমন এখন বাঘের মতো গর্জন করে সব সময়। এখানে শুধু যারার দোষ না, ইমনেরও দোষ আছে। ইমন নিজে বউকে নিয়ে বিভিন্ন বারে বারে নাইট ক্লাবে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন ছেলেদের সাথে মেশার সুযোগ করে দিয়েছে। যারা রূপ সৌন্দর্য দেখে এতই পাগল হয়েছিল যে বউ যা বলছে তাই করছে চোখ বন্ধ করে। ইমনকে ধোয়া তুলসী পাতাও তাও না। ও নিজে বিয়ের আগে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু বিয়ে করার পর সেরকম কিছু আর করেনি। তবে সুন্দরী মেয়ে দেখলে কুনজর ঠিকই দিত। উন্মানী চৌধুরী একবার যারা তো আর একবার ইমনের দিকে তাকায়।
উদয় কি কোনোভাবে যারা সবকিছু জেনে গিয়েছিল, সেজন্যই কি দ্বিতীয়বার যারার মুখ দেখতে চায়নি? যারা উদয়ের কাছ থেকে চলে যাওয়ার পর সবাই যখন যারাকে বুঝিয়ে শুনি আবার উদয়ের জীবনে নিয়ে আসতে চাইছিল, তখন উদয় কি এই কারণে বলেছিল ওকে চায় না আমার লাইফে, ওর মুখটাও দেখতে চায় না, আজকের পর থেকে ওর নাম উচ্চারণ করা যাবে না আমার সামনে। উদয়ের রাগী স্বরে বলা কথাটা শুনে কেউ আর যারাকে ওর জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেনি। সেই রাতে উদয়ের অ্যাটাক হয় আর তার রেশ বয়ে বেড়াতে হলো এতগুলো দিন। বেশি আঘাত পেয়ে কি ছেলেটার এই অবস্থা হয়েছিল? যারার সাথে সম্পর্ক থাকা অবস্থায় যারার নাম শুনলে উদয়ের ঠোঁটের কোনায় মিষ্টি হাসির রেখা দেখা যেত। যখন যারা যা বলতো তাই করতো, যারার প্রতি ছিল সীমাহীন বিশ্বাস আর ভালোবাসা। কিন্তু সেই বিশ্বাস ভালোবাসা সেদিন হসপিটালের কেবিনের কয়েক সেকেন্ডের মধ্যে ঘৃণায় রূপান্তরিত হয়। সবাই ভেবেছিল যারা উদয়কে ছেড়ে চলে যাওয়াই উদয়ের অ্যাটাক হয়েছিল, কিন্তু অ্যাটাক হয়েছিল তো যারার বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে। যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল তার বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারছিল না উদয়। তাই তো সেদিন দ্বিতীয়বারের মতো মরণের দোরগোড়ায় গিয়ে পৌঁছিয়েছিল। ভাগ্য ভালো হয় বেঁচে গিয়েছিল সেবারও। যারার বিশ্বাসঘাতকতার কারণে কি উদয় মেয়ে মানুষ পছন্দ করতো না? যারার কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সকল নারীর উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছিল। যারার সামনে দাঁড়িয়ে থাকতো উন্মানী চৌধুরীর গা ঘিনঘিন করছে। একটা মেয়ে কতটা নোংরা কিভাবে হতে পারে? এরকম ঘটনা যেন আজকাল কমন বিষয়। আজকাল অনেক মেয়েদের কাছে এসব খেলার পুতুলের মতো। যখন যাকে পছন্দ হয় তার সাথেই খেলায় মেতে ওঠে। তাদের সম্পর্ক হালাল। হালাল জিনিস কোনো কিছুই পছন্দ নয়। তাদের হারাম সম্পর্ক বা যাই হোক না কেন সেসবই বেশি পছন্দের। হারামের দিকে তাদের ঝোঁক বেশি, তাই তো হালালকে পেছনে ফেলে হারামের পেছনে ছুটে চলে। তার ছেলেটা আগে এই মেয়ের হাত থেকে বেঁচে গেছে, এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্য করেন। উন্মানী চৌধুরী আর এক মিনিটও দাঁড়ায় না। যা করতে এসেছিল তা না চলে যাওয়ার ঘুরে দাঁড়ায়। ঘুরতে দেখে উদয় নাদিয়ার হাত ধরে ওনার পাশে দাঁড়িয়ে আছে। এখানে কখন চলে আসলো ওরা? ভাবনার সাগরে এতটাই ডুবেছিলেন যে বুঝতেই পারেনি ওরা দুজন পাশে এসে দাঁড়িয়েছে। যারা ইমন ওদের দুজনের দিকে তাকায়। নাদিয়ার গায়ে গড়ন দেখে বোঝা যাচ্ছে প্রেগনেন্ট। বোরকা হিসেবের আড়ালে সব ঢাকা পড়লে উঁচু পেটটা স্পষ্ট। উদয়ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এক হাতের মুঠোয় বউয়ের হাত, অন্য হাতে স্টিক। দেখতে আগের চেয়ে কয়েক গুণ বেশি হ্যান্ডসাম লাগছে। বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যেন। উদয়ের দিকে চোখ আটকে থাকে যারার। ওর তাকানো দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে। অনেকগুলো দিন পর আজ উদয়কে আবারও মনেও ধরে। মম, এই দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে আছো? শরীর খারাপ করবে তো, তাড়াতাড়ি চলো এখান থেকে। হোম চল, সত্যি শরীর খারাপ লাগছে আমার। চলবে? আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।